সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচিত এমপিদের তো শপথ বাক্য পাঠ করতে হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সদ্য বিদায়ী স্পিকার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো। সদ্য বিদায়ী স্পিকার বা তার মনোনীত কোনো ব্যক্তি ফলাফল ঘোষণার 3 দিন পরে তিনি এই কাজটা করে থাকেন। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বর্তমানে সদ্য বিদায়ী কোনো স্পিকার নাই। সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে যদি সদ্য বিদায়ী স্পিকার 3 দিনের মধ্যে শপথ বাক্য না পাঠ করান, সেক্ষেত্রে পরবর্তী 3 দিনের মধ্যে পরবর্তী 3 দিনের জন্য অপেক্ষা করতে হবে যেন প্রধান নির্বাচন কমিশনার সদ্য বিদায়ী সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। কিন্তু আবার অতিরিক্ত 3 দিন তো অপেক্ষা করা যায় না। যদিও বা আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, যদি ইন ফিউচার ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা সংবিধানের 106 নং অনুচ্ছেদের সাহায্য নিতে পারি। সেখানে সুপ্রিম কোর্টের একটি এখতিয়ার দেওয়া আছে। মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিষয়টি পাঠাবেন। সুপ্রিম কোর্ট রায় দিবে যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন। তারপরে আরেকটি বিষয় আছে যে আমরা এখানে 2টি বিষয় আলোচনা করতে চাচ্ছিলাম। প্রথমটি হচ্ছিল যে যদি স্পিকার না থাকে সেক্ষেত্রে কি করা যেতে পারে, যেটি প্রথমে আমি বললাম। এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে গণভোটে যে হ্যাঁ বিজয়ী হলো, সেক্ষেত্রে কি গণভোটের এই হ্যাঁ বিজয়টাকে কি কোনো নির্বাচিত সরকার যদি 2/3 মেজরিটি পায়, তাহলে কি সে এই রায়টাকে ফেলে দিতে পারে, মানে রায়টাকে কি সে পাশ কাটিয়ে যেতে পারে? আসুন বিষয়টা ভেবে দেখি। মূলত গণভোট হয় জনগণের সরাসরি ভোটে, এবং সংসদের 2/3 মেজরিটি তখনই হয় যখন কোনো দল সংসদের 2/3 জায়গা দখল করে, 2/3 সিট দখল করে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবার 200+ আসন পেয়েছে, তার মানে তারা সংসদে 2/3 সিট পেয়ে গেছে। কিন্তু এই 2/3 সিট যে 200 জন প্লাস তাদের নির্বাচিত হলো, এই 200 জন কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, মানে তারা কিন্তু জনগণ নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। মানে তারা মূল যে জনগণ যে ক্ষমতার মালিক, সেই ক্ষমতার তারা একটি প্রতিনিধিত্বমূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে, কিন্তু জনগণ হলো একদম সার্বভৌম ক্ষমতা। সেক্ষেত্রে গণভোটে যে হ্যাঁ বিজয়ী হলো, তার মানে জনগণের সরাসরি মতে যেটা পাশ হয়ে সংসদে আসলো, সেটা কিন্তু সরাসরি জনগণের ভোট। এইখানে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে নির্বাচিত ক্ষমতা প্লাস সরাসরি ক্ষমতা, এই ক্ষেত্রে কিন্তু সরাসরি ক্ষমতাটা অধিক ক্ষমতাবান। সেক্ষেত্রে গণভোটকে কিন্তু না করার কোনো এখতিয়ার আমি মনে করি অন্তত নির্বাচিত সরকারের নাই, সে 2/3 মেজরিটি পাক বা না পাক। কিন্তু এর কারণটা আমি বলেছি যে যেহেতু সরাসরি ক্ষমতা জনগণের এবং জনগণই সেটা রায় দিয়েছে, প্রায় 60%-এর বেশি রায় পড়েছে হ্যাঁর পক্ষে, সেক্ষেত্রে এই গণভোটকে কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নাই। এবার তৃতীয়তে আসে যে কেন এই গণভোটের হ্যাঁ বিজয় হওয়ার পরও কেন গণভোটটাকে পাশ কাটিয়ে যাইতে চাইতেছে বর্তমান সরকার, মানে চাইতেছে না, এটা আমার মতামত যে যদি পাশ কাটাইতে চায় তাহলে কেন কাটাইতে চাইবে। এর কয়েকটা কারণ আছে। প্রথমত বলি পিআর পদ্ধতি। গণভোটের ফলে উচ্চকক্ষে পিআর পদ্ধতির সৃষ্টি হয়েছে, হবে অ্যাকচুয়ালি, এটা এখনও কার্যকর হয় নাই। 3 মাস বা 4 মাসের মধ্যে এটা কার্যকর হবে। তো পিআর পদ্ধতিতে কি হয়, জুলাই সনদে বলা হচ্ছে উচ্চকক্ষ যে গঠন হবে, সেই উচ্চকক্ষে পুরো বাংলাদেশে যে দল যত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষে সিট বন্টন করা হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখা যায় যে যখন নিম্নকক্ষে কোনো বিল পাস হবে বা নিম্নকক্ষে কোনো সরকার কোনো বিল পাস করতে চাইবে বা কোনো আইন পাস করতে চাইবে, সেই আইনটাকে যদি উচ্চকক্ষে পাঠায়, সেই নিম্নকক্ষে তো একটা দলের 2/3 মেজরিটি আছে বা 200টা আসন প্লাস আছে তারা তো নিম্নকক্ষে অটোমেটিক্যালি তারা আইনটা পাশ করাতে পারবে, কিন্তু উচ্চকক্ষে কিন্তু এটা হয় না। বাংলাদেশের ইতিহাসে খুব কম সংখ্যক আছে যারা যেই দলটা উচ্চকক্ষে, মানে পুরা বাংলাদেশের প্রায় 50% প্লাস ভোট পাইছে, এমন ইতিহাস নাই। তো তাকে যদি উচ্চকক্ষেরও সম্মতি প্রয়োজন হয়, তাহলে তাকে কিন্তু 50-এর অধিক তার সমর্থন প্রয়োজন হবে, যেটা কিন্তু যদি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে আসন বন্টন হয় তাহলে কিন্তু সেটা হবে না। সেক্ষেত্রে তারা যদি আসন ভিত্তিক অনুসারে, মানে যেই দল যত আসন পাইছে সেই অনুসারে যদি উচ্চকক্ষে সিট বন্টন করে, তাহলে কিন্তু এটা তাদের জন্য সহজ হবে। কারণ নিম্নকক্ষে তাদের যতগুলো আসন সেই অনুযায়ী তো তারা একটা সমর্থন পাচ্ছে, এবং উচ্চকক্ষেও তারা
ওই আসনের ভিত্তিতে যদি 100টা যে সিট আছে ওই সিট অনুযায়ী যদি তারা সংসদ সদস্য পাঠায়, মানে তাদেরকে মেবি সিনেট বলা হবে, ওই সিনেট সদস্য যদি পাঠায় তাহলে কিন্তু নিম্নকক্ষেও তাদের সমর্থন থাকছে এবং উচ্চকক্ষ সমর্থন থাকছে, এই একটা প্লাস পয়েন্ট। কিন্তু যদি পিআর পদ্ধতি থাকে তাহলে কিন্তু এই সমর্থনটা তাদের থাকছে না। সেই ক্ষেত্রে যদি কোনো ইললিগাল বা কোনো মানে উচ্চকক্ষের সদস্যরা যদি মনে করেন যে এই আইনটা দেশের জন্য ভালো নয়, তাহলে কিন্তু তারা সেটা পাশ করবে না। দ্বিতীয় কথা হলো, জুলাই সনদে বলা আছে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে নির্বাচিত সরকার যখন ক্ষমতা ত্যাগ করবে, মানে 5 বছর ক্ষমতা থাকার পরে যখন নির্বাচনের সময় আসবে, তখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট। ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদ, কারণ তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য তিনি সরকার প্রধান থাকবেন এবং তার আন্ডারেই কিন্তু একটি জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনটা হইতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার পদটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জুলাই সনদে বলা আছে প্রধান উপদেষ্টার সার্চ কমিটি হবে, মানে প্রধান উপদেষ্টা নিয়োগ করার সময় যে কমিটি থাকবে সেই কমিটিতে 5 জন থাকবেন, প্রধানমন্ত্রী, স্পিকার, এই প্রধানমন্ত্রী এবং স্পিকার দুজনে কিন্তু সরকারি দলের, এবং ডেপুটি স্পিকার তিনি বিরোধী দলীয়, এবং ডেপুটি স্পিকার থাকার পরেও থাকবেন বিরোধী দলীয় নেতা এবং দ্বিতীয় বিরোধী দলীয় নেতা, মানে বিরোধী দলীয় নেতা 2 জন, প্রথম যিনি বিরোধী দলীয় নেতা আছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ যেই দলটা মেজরিটি পাইছে ওই দল, মানে 2টা মেজরিটি দল, 2টা বিরোধী দল থাকবে। মোট বলা যায় 2 জন সরকারি দলের এবং 3 জন সরকারি দলের বাইরে থেকে। সেই ক্ষেত্রে যখন প্রধান উপদেষ্টা নিয়োগ হবে সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা খুব ফেয়ার হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আরেকটা বিষয় খুব মাথায় আনার বিষয়, কোনো নির্বাচিত সরকার কি চাইবে যে 2 জন সরকারের পক্ষ থেকে এবং 3 জন সরকারের বাইরে থেকে? সেক্ষেত্রে কিছু একটা সম্ভাবনা থাকে যে সরকারের বাইরে যে দলটা, সেই দলটা তাদের ফেয়ারে একজনকে প্রধান উপদেষ্টা করতে চাইতেছে, কিন্তু এটার আমার সম্ভাবনা খুবই কম মনে হয়, কারণ যেহেতু 5 জন থাকবেন তারা চাইবেন যে একজন ভালো মানুষই আসুক, যিনি তাদের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উপহার দিতে পারে, এই একটা বিষয়। এবং এই বিষয়গুলোকে পাশ কাটানোর জন্যই, যদি এটা আমার প্রেডিকশন, আমি এটা বলছি না যে এটা তিনি করবেন, কিন্তু মানুষের মনে তো প্রশ্ন থাকতেই পারে। তো কেউ জানতে চাইলো যে কেন একটি দল জুলাই সনদকে পাশ কাটাতে চায় বা চাইতে পারে, তো সেই বিষয়গুলো আলোচনা করলাম। এখানে আরও অনেক বিষয়গুলো কিন্তু যুক্ত হতে পারে। সাপোজ সেখানে জুলাই সনদে অনেকগুলো বলা আছে যে দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেক্ষেত্রে বর্তমান যে দলটা 2/3 মেজরিটি পাইছে, 200+ আসন পাইছে, তারা অনেক ভালো একটা ফলাফল অর্জন করছে। সেক্ষেত্রে বর্তমানে যিনি দলের প্রধান আছেন, তিনি যদি চান যে তিনি প্রধানমন্ত্রী হবেন, সেক্ষেত্রে কিন্তু তাকে তার দলীয় পদটা ছাড়তে হবে, দলীয় প্রধানের পদটা ছাড়তে হবে। এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু তৈরি করতে পারে, কারণ রাজনীতিতে একটা কথা আছে যে ক্ষমতা ছাড়তে হয় না। একটা বিখ্যাত উক্তি আছে, নামটা আমার সঠিক মনে পড়তেছে না, তিনি বলছেন যে সম্রাটের কোনো পিতা হয় না, কোনো মাতা হয় না, কোনো বন্ধু বান্ধব হয় না, তার আত্মীয় নয়, সকলেই তার শত্রু। পাশের দেশে আমরা দেখেছিলাম যখন প্রধানমন্ত্রী তার দলীয় প্রধানের পদটা ছেড়েছিলেন, সেই ক্ষেত্রে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে এটা হইতে পারে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত প্রেডিকশন, এটা নিয়ে সিরিয়াস হওয়ার মতো কিছু নাই। এমন আরও অনেকগুলো বিষয় ইস্যু হয়ে সামনে আসতে পারে। জুলাই সনদটা বেশ ভালো করে কয়েকবার পড়েছিলাম, এরকম অনেক বিষয় আছে, আপনারা যারা সময় পান বা এটা একটু পড়ে দেখতে পারেন, কারণ সামনে ওটার উপরেই সরকারের অনেক কিছু চেঞ্জ হইতে পারে। তো এই ছিল আজকের বিষয়টা। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আমি নতুন চেষ্টা করতেছি, নিজে যা জানি, যতটুকু জানি ততটুকু জানানোর। অনেকেই জানেন, অনেকেই জানেন না, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা জেনে নিলেন এই বিষয়গুলো। তো এরকম বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো পাশে থাকবেন, এবং যদি কোনো কিছু ভুল বলে থাকি কোনো গ্রহপূর্বক সংশোধন করে দেবেন, এবং আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তো জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।